অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হাজবেন্ডকে একদিন বলেছিলাম, বিয়ের এত বছর হয়ে গেল, প্রত্যেক ঈদে তো আব্বা আম্মাই আমাদের জন্য ঈদের সব বাজার পাঠায়। আমি তো কিছুই দিতে পারি না। আমারও তো আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছে করে। এই ঈদে আম্মাকে একটা কাপড় আর আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিতে চাইছিলাম। তখন আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হাতে ঘড়ি পড়তে পড়তে আমার দিকে না তাকিয়েই বলল, তুমি কি ইনকাম করো? মুহূর্তেই যেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অনেক আশা নিয়ে কথাটা বলেছিলাম, ভেবেছিলাম তিনি হয়তো হাসি মুখে বলবেন, চলো আজই কিনে আনি। কিন্তু তার বদলে এমন উত্তর শুনতে হবে সেটা কখনো ভাবিনি। চোখের পানি লুকিয়ে সাহস করে বললাম, তুমি তো ইনকাম করো, তাহলে আমার বাবার উপহার নাও কেন? আমার বাবার বাড়ি থেকে যতক্ষণ উপহার না আসে ততক্ষণ আমাদের পরিবারের লোকজনের মুখের দিকে তাকানো যায় না। আমার কথা শেষ হতে না হতেই তিনি রেগে গিয়ে বললেন, ও এখন তুমি সেই উপহার নিয়ে খোঁটা দিচ্ছ? লাগবে না উপহার। তোমার বাবাকে বলে দিও, মেয়ের জামাইকে উপহার দিয়ে যদি খোঁটা শুনতে হয় তাহলে আর কিছু পাঠাতে হবে না। আমি তাড়াতাড়ি বললাম, না, আমি খোঁটা দেইনি, আমি শুধু বলতে চেয়েছিলাম। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধপ করে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে রইলাম, শব্দ করে কেঁদেও শান্তি ছিল না, শুধু চোখ বয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার বাবা 3 মেয়ের বাবা, আমি সবার ছোট। বড় 2 বোনেরও অভাবের সংসার, তারাও বাবাকে কিছু দিতে পারে না। অথচ আমি ধনী ঘরে বিয়ে হয়েছে বলে সবাই ভাবে আমি অনেক সুখী আছি। কিন্তু কেউ জানে না আমার স্বামীর সামর্থ্য থাকার ওপরেও কোনো দিন তিনি আমার বাবা মায়ের জন্য একটা ঈদের উপহার পর্যন্ত কিনে দেয়নি। বরং মাঝে মাঝেই বলতেন, তোমার বাবা যদি এই ঈদে কিছু না দেয় তাহলে মানুষ কি বলবে? পাড়া প্রতিবেশীর কাছে আমাদের না মান সম্মান থাকবে? এই কথাগুলো শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমার বাবা নিজের কষ্ট কখনো মুখ প্রকাশ করে না, কিন্তু প্রতি ঈদেই তিনি মেয়ের বাড়িতে উপহার নিয়ে ছুটে বেড়ানো। শুধু জামাই না, আমার শ্বশুর শাশুড়ির জন্যও আলাদা আলাদা কাপড় কেনেন। এমনকি আমার বিয়ে না হওয়ার ননদের জন্য আমার সামান দামের 3 পিস কিনে আনেন। আমি মাঝে মাঝে আল্লাহকে শুধু একটা প্রশ্নই করি, আমার বাবাকে একটা ছেলে দিলে কি খুব বেশি ক্ষতি হতো? তাহলে হয়তো এই বৃদ্ধ বয়সেও তাকে 3 মেয়ের সংসারের সমান বাঁচতে, এভাবে রোদ ঘামে ছুটে বেড়াতে হতো না। ঈদের 3 দিন আগে দুপুরবেলা হঠাৎ বাবা চলে এলেন। আগে থেকে কোনো খবর দেননি। এক হাতে বড় কয়েকটি শপিং ব্যাগ, অন্য হাতে মিষ্টির প্যাকেট। কপাল জুড়ে ঘাম, মুখে ক্লান্তির ছাপ, তবুও আমাকে দেখলেই হাসেন। কিরে মা, কেমন আছিস? ব্যাগগুলো হাতে নিয়েই বুঝলাম কত ভারী। ভেতরে খুলে দেখি সবার জন্য আলাদা আলাদা উপহার। শ্বশুরের জন্য পাঞ্জাবি, শাশুড়ির জন্য শাড়ি, স্বামীর জন্য পাঞ্জাবি, ননদের জন্য 3 পিস, আমার জন্য 3 পিস। সবাইয়ের কথা বাবা মনে রেখেছেন, শুধু নিজের জন্য কিছু কেনার কথা মনে রাখেননি। আমি অনেকবার বললাম, আব্বা আজকে খেয়ে তারপর যেও। বাবা মুচকি হেসে বললেন, সময় নেই মা, তোর বড় 2 বোনের বাড়িতেও যেতে হবে, ওদের অপেক্ষা করানো ঠিক হবে না বলেই আমার মাথায় হাত রেখে বেরিয়ে গেলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে বাবার চলে যাওয়া দেখছিলাম। রোদের মধ্যে ধীরে ধীরে হাঁটছিলেন। মনে হচ্ছিল বয়স যেন একদিনেই আরও 10 বছর বেড়ে গেছে। সেদিন বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি এত বড় হয়েও কোনো দিন বাবার হাত
একটা পাঞ্জাবি তুলে দিতে পারলাম না। ঈদের আনন্দ শেষ হতে না হতেই আমাদের বাড়িতে আরেকটা সুখবর এলো। আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা সরকারি চাকরি করে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। আর সেই সুযোগেই দুই পরিবারের কথাবার্তায় চূড়ান্ত হয়ে যায়। বাড়ির সবাই আনন্দ ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমি তখনও জানতাম না এই বিয়ের আয়োজনের আড়ালে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা শুধু আমার নয়, আমার বৃদ্ধ বাবার সম্মানকেও আবারও কঠিন পরীক্ষায় মুখ দাঁড় করিয়ে দেবে। ননদের বিয়ের আনন্দ পুরো ঘর যেন এক নতুন আলোয় সেজে উঠল। শ্বশুর শাশুড়ি আর স্বামীর মুখে হাসি আর ধরে না। ছেলে সরকারি চাকরি করে, রূপ উপান্তত্ব তাদের পরিবার আমাদের চেয়েও অনেক বেশি ধনী। একমাত্র মেয়ে এমন জায়গায় বিয়ে হয়েছে ভেবে শাশুড়ি আম্মা যেন আকাশে উড়ছিলেন। কিন্তু সেই আনন্দর ঝলমলে আলোয় আড়ালেও আমার জন্য জামা হচ্ছিল এক নির্ময় অপমান। বিয়ের আগে থেকেই শাশুড়ি আম্মা আমাকে খোঁচা দিয়ে কথা বলা শুরু করলেন। একদিন সকালে চা দিতে গেলে তিনি বেশ হুমকির সুরে বললেন, হ্যাঁ গো, তোমার বাপ মাকে আসতে বলো, বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। বাড়ি ভর্তি এত কাজ, মেহমান আছে, তুমি একা হাতে সামলাতে পারবে? তোমার মা বাবা আগে ভাগে আসলে তো ঘরের কাজ একটু সাহায্য করতে পারে। কথাটা শুনে আমার বুকটা ছ করে উঠল। আমি ভালো করেই জানি উনি কেন আমার মা বাবাকে 3 দিন আগে থেকে ডেকে পাঠাতে চাইছেন। আত্মীয় স্বজনের সামনে আমার সহজ সরল বাবা মাকে বাড়ির কাজের লোক বানিয়ে খাটাতে চান। ওনাদের সেই অপমান দেখার চেয়েও নিজের বুক পাথর চেপে রাখা অনেক ভালো। আমি নিচু গলায় শুধু বললাম, ওনারা আসবেন না আম্মা, বাড়িতে একটু জরুরি কাজ আছে তো, তাই বিয়ের দিন সকালে চলে আসবেন। আমার স্বামী পাশেই বসে পেপার পড়ছিল। সেই এক পলক আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হেসে বলল, হ্যাঁ, বড়লোক বেয়াই তো, ওনাদের তো আবার পেট্টেকাল আছে। একদম শেষ মুহূর্তেই এসে রাজকীয়ভাবে উপস্থিত হবেন। আমি কোনো উত্তর দিলাম না। চায়ের কাপটা টেবিলে রেখে সোজা রান্নাঘরে চলে এলাম। চোখের কোণে জমা হলো পানিটুকু রোম যত্নে লুকিয়ে ফেললাম। বাবার আত্মসম্মান রক্ষা করতে গিয়ে আমাকে প্রতি পদে এমন কত কথা সহ্য করতে হয় তা কেবল ওপরওয়ালাই জানেন। অবশেষে বিয়ের দিন এলো। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে, গান বাজছে। দুপুরবেলা আমার বাবা মা এসে উপস্থিত হলেন। বাবার পরানো সেই আগের ইস্ত্রি করা পাঞ্জাবিটা আমার মায়ের গায়ে একটা অনেক আগের, যেটা সে সব সময় যত্ন করে রেখে দেয়। আমার দিকে তাকিয়ে বাবা মিলিন হাসলেন, কিন্তু সেই হাসির আড়ালে আমি দেখতে পাচ্ছিলাম তিনি মেয়ের বিয়ের খরচ আর লাকেজের হাত থেকে বাঁচতে বাঁচতে মানুষটা কতটা ক্লান্ত। আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখে এক প্রকার পাত্তা না দেওয়ার মতোই মুখ ফিরিয়ে নেন। মেহমানদের খাতির দাঁড়ি করতে লাগলেন। আমার স্বামীও শুধু দূর থেকে একটা সালাম দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমি বাবাকে একটা চায়ের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে গেলাম। বাবা আমার মাথায় হাত রেখে ফিসফিস করে বললেন, মারে, জামাইকে আর তো শাশুড়িকে বলে দিস বিয়ের উপহার যা যা বাকি ছিল আমি সব এনেছি। তোর বোনেদের কাছ থেকে কিছু ধার দেনা করে হলেও কোনো খামতি রাখিনি। বাবার কথাটা শুনে আমার গলা
মনটা কান্নায় আটকে এলো। নিজের জন্য একটা নতুন জামা না কিনে মানুষটা আত্মীয় স্বজনদের কাছে যেন ছোট না হতে হয় তার জন্য নিঃশব্দ হয়ে গেছেন বুলবুল ভাইয়ের বাড়ির লোকজন। যখন বরযাত্রী নিয়ে এলেন তখন চারপাশের দৃশ্যটাই বদলে গেল। ওনাদের চলচলন, দামি পোশাক আর অহংকার যেন পুরো প্যান্ডেলে ছড়িয়ে পড়ল। মিথিলার শ্বশুর শাশুড়ি অন্তত জাঁকজমকপূর্ণভাবে প্রবেশ করলেন। আমার শ্বশুর শাশুড়ি ওনাদের ক্ষতির যত্ন করার জন্য পায়ে তেল দেওয়ার বাকি রাখছিল না। হাত জোর করে একে একটা কথা বলছিলেন যেন ওনারা কোনো দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী। বিয়ের সব অনুষ্ঠান নিকতা শেষ করে বরযাত্রীরা মিথিলাকে তাদের রাজপ্রাসাদের মতো আলো ঝলমল বাড়িতে নিয়ে গেল। শাশুড়ি আম্মা বিদায় সময় বুক চাপড়ে কাঁদলেও ওনার চোখের কোণে ছিল এক অদ্ভুত তৃপ্তর হাসি। এত ধনী পাওয়ারফুল পরিবারে মেয়েকে দিতে পেরে উনি নিজেকে যেন ধন্য মনে করছিলেন। বিয়ের 5 দিন পর নিমন অনুযায়ী মিথিলাকে নায়র আনার পালা। আমি, আমার স্বামী, শ্বশুর আর শাশুড়ি আম্মা, আমরা 4 জন মিলে রওনা হলাম। যাওয়ার আগে শাশুড়ি আম্মা এলাহি কারবার শুরু করলেন। নিজের পছন্দের সেরা মিষ্টি উপহার, সার, ঘি আর বিশেষ করে খাঁটি দুধের তৈরি গ্রামের স্পেশাল দইয়ের হাঁড়ি অর্ডার দিয়ে বানিয়ে নিলেন। সেরা রাস্তা উনি আমার স্বামীকে বুঝিয়ে বললেন, দেখি তো বাবা, মেয়েকে রানীর মতো জায়গায় দিয়েছি, আমরাও যে কোনো অংশে কম না। এই উপহারগুলো দেখলেই ওনারা বুঝে যাবেন। আমার স্বামীও গর্ব বুক ফুলে মাথা নাড়ালো। আমি গাড়ি এক কোণে চুপচাপ বসে বাইরে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম যে অহংকার আর ভাব নিয়ে ওনাদের বেয়াইয়ের বাড়িতে যাচ্ছেন, সেই একই ভাব যদি ওনারা আমার বাবা মায়ের সাথে দেখাতেন তাহলে আমার মা বাবা অনেক খুশি হতো। অবশেষে আমরা যখন মিথিলার শ্বশুরবাড়ির বিশাল আলিশান গেট দিয়ে ভেতরে ঢুকলাম তখন আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। চারপাশের জাঁকজমক দেখে আমার শ্বশুর শাশুড়ি যেন একটু থমকে গেলেন। ড্রয়িং রুমে পা রাখতেই মিথিলার শাশুড়ি গলা কৃত্রিমিত হাসি নিয়ে এগিয়ে এলেন। কুশল বিনিময়ের পর আমরা নিয়ে যাওয়ার শপিং ব্যাগ আর দই হাঁড়ি রাজকীয়টি টেবিলে রাখলাম। শাশুড়ি আম্মা বেশ সগর্বে বললেন, বেয়ান সাহেবা, এই দইটা একদম খাঁটি দুধের, আমাদের গ্রামের বিশেষ কারিগর দিয়ে বানিয়ে এনেছি, আপনাদেরও খুব পছন্দ হবে। কথাটা শুনে মিথিলার শাশুড়ি এক মুহূর্তের জন্য দইয়ের হাঁড়ির দিকে তাকালেন। ওনার মুখে একটা চরম তাচ্ছিল্য আর ঘেরানের ছাপ ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তেই উনি পায়েসের কাজের লোকটিকে ডেকে বেশ চড়া গলায় বললেন, এই শোন, এই দই আর মিষ্টিগুলো রান্নাঘরে নিয়ে যা, তোরা নিজেরা ভাগ করে মিলে খেয়ে ফেলিস। কথাটা বলেই উনি আমার শ্বশুরের দিকে তাকিয়ে হেলকা হেসে বললেন, আসলে বিআই সাহেব মনে কিছু করবেন না, আমরা তো বাইরের এসব নর্মাল দই মিষ্টি একদমই খাই না, আমাদের পেটে সহ্য হয় না। গ্রামের লোকেরা এগুলো বানাতে হাতে কোনো কিছু দেয় না, মাছি মাঝে রাখা আর রুচিতেও বাধে। বুলবুলের বাবা তো নামে ফ্রাইড সেট হোটেল ছাড়া কোথাও অর্ডার দেয় না। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে
হাওয়া থমথমে হয়ে গেল। আমার শাশুড়ের মুখ হাসিটা যেন এক লোমায় মিশিয়ে গেল। আর যে শাশুড়ি আম্মা এতক্ষণ গর্ব ভাবছিলেন, ওনার মুখটাও কালো হয়ে একেবারে ছাইয়ের মতো হয়ে গেল। আমার স্বামী পাশে বসে আড়ষ্ট হয়ে রইল। নিজের চোখ নিজের পরিবারে এমন প্রকাশ্য অপমান দেখে তার আর কোনো কথা ফুটছিল না। যেন নির্মলতা। ওনারা আমার সরল সোজা বাবার সাথে বছরের পর বছর ধরে করে এসেছেন। বাবার আনা উপহারকে তুচ্ছ করা, অপমান করা, আজ ঠিক সেই একই বিষোদয় তিক্তাক্ত অনুদরে গিলে খেতে হলো। ঠিক তখনই মিথিলা উপর থেকে নেমে এলো। গায়ে দামি সিল্কের শাড়ি, হাতে চকচকে সোনার গয়না। নিচে নেমেই সে তার শাশুড়িকে জড়িয়ে ধরলো, এমনভাবে জড়ালো যেন কত বছর পর নিজে মাকে দেখতে পেয়েছে। হাসি ঠোঁটেই মুখ ঋত করে তুলল পুরো ঘর। দৃশ্যটা দেখে বুকের ভেতর একটা তীব্র মোচড় দিয়ে উঠল। মিথিলার শ্বশুরবাড়িতে সেই চরম অপমানের পর পুরো পথটা গাড়ির ভেতরে কেউ একটা কথাও বলল না। যেন শাশুড়ি আম্মা এত আশা, এত অহংকার নিয়ে বুকে একরাশ গর্ব বয়ে নিয়ে ছিলেন। ভেবেছিলেন বিয়ান সাহেবের মন জয় করে আসবেন। ওনার সেই সব আশা এক লহমায় চুরমার হয়ে গেছে। পুরোটা রাস্তা উনি আমার শ্বশুর মশাই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইলেন। ওনার এই অপমান দেখে আমার মনে কোনো কোনায় এক অচেনা কষ্ট আর শিক্ষা পাওয়ার তৃপ্ত পাশাপাশি ভাবছি, যেন বিষ অনন্যরা এত বছর ধরে আমার বাবাকে খাইয়ে এসেছেন, আজ সেই বিষ তিতারটা নিজেরা গিলে বুঝতে পারলেন অপমান কত ভারী হয়। কথা ছিল মিথিলা 2 দিনের জন্য নাইরে আমাদের সাথে আসবে। শ্বশুরবাড়ির এত অপমান সহ্য করেও শাশুড়ি আম্মা শুধু মেয়ের মুখ চেয়ে কোনো মতে নিজের রাগ চেপে রেখে মিথিলাকে সাথে করে বাসায় নিয়ে এলেন। বাসায় ফেরার পরেও ঘরের থমথমে পরিবেশ হালকা হলো না। মিথিলা এসে তার শ্বশুরবাড়ির সানশাল কত আর গয়নাকাটুরি গল্প করতে লাগলো। কিন্তু শাশুড়ি আম্মা আর আগের মতো লাফিয়ে উঠছিলেন না। এভাবে কেটে গেল 2টা দিন। সংসারের সব কাজ আগের মতোই আমাকে একটা হাতেই সামলাতে হচ্ছিল। সকাল থেকেই শরীরটা ভীষণ মেজাজে করছিল, চোখ দুটো ভারী হয়ে আসছিল, আর পেটের ভিতর থেকে এক অস্থিরত্ব বমি বমি ভাব উঠছিল। কিন্তু কারো কাছে নিজের কষ্ট কথা বলার জেদ ছিল না। দুপুরের দিকে রান্নাঘরের কাজ শেষ করে ঘরে ঢুকতেই হঠাৎ মাথাটা ভীষণ ঘুরে উঠছিল। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এলো। নিজেকে সামলানোর কোনো সুযোগ না পেয়ে ঘরের মধ্যেই ঝুপসে করে পড়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। যখন ধীরে ধীরে জ্ঞান ফিরছিল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি, পাশে বসে আছে মিথিলা। আমার চোখের পাতা নড়তে দেখে মিথিলা একটা দীর্ঘ শ্বাস ফেলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। অগ্নিদগ্ধ গলায় বলে উঠল, যাক বাবা, বাঁচলাম। আমার তো টেনশন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কি হলো ভাবি তোমার? হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেল যে? আমি অন্তত দুর্বল গলায় আস্তে আস্তে বললাম, সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল মিথিলা। কেমন যেন বমি বমি ভাব আসছিল আমার। কথাটা শেষ হতেই না হতেই দাঁড়িয়ে থাকা শাশুড়ি আম্মা এক পা এগিয়ে এলেন। ওনার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর আটকে গেল। বেশ চড়া আর সন্দেহহীন গলায় জিজ্ঞাসা করলেন, কবে থেকে এমন বমি বমি ভাব হচ্ছিল তোমার? আমি নিচু গলায় জবাব দিলাম, গত কয়েকদিন ধরে আম্মা। কথাটা শুনে শাশুড়ি আম্মার মুখের ভাব মুহূর্তের মধ্যেই বদলে গেল। ওনার চোখে এক অচেনা আলো চমকে উঠল।
তিনি আমার মাথার কাছে এগিয়ে এসে বেশ ভারী গলায় বললেন, ঠিক আছে, এখন আর কথা বলতে হবে না, চুপচাপ শুয়ে বিশ্রাম নাও। বিকেলে তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে। আমি স্তব্ধ করে বললাম, না আম্মা, এখন আর কত খারাপ লাগছে না, আমি ঠিক আছি, ডাক্তারের কাছে যেতে হবে না। আমাকে কথা শেষ করতে না করতে দিয়েই শাশুড়ি আম্মা চোখ গরম করে কড়া সুরে বললেন, আমার চেয়েও বেশি বোঝো তুমি, যা বলছি চুপচাপ শুনে বিশ্রাম নাও। ওনার সেই ধমকি সুরে আমি একটা কথাও বাড়ানোর সাহস পেলাম না, চুপচাপ চোখ দুটো বুজে শুয়ে রইলাম। বিকেল হতেই শাশুড়ি আম্মা নিজেই উদ্বিগ্ন হয়ে আমাকে নামে গাইনিক্যালজিস্টের চেম্বার নিয়ে গেলেন। পুরোটা পথ উনি এক রহস্যময় নীরবতা বজায় রাখলেন। ডাক্তার কিছুক্ষণ আমাকে পরীক্ষা নিরীক্ষা করলেন। কিছু জরুরি টেস্টার পর যখন আমাদের চেম্বারে ডাকা হলো, তখন ডাক্তারের মুখে ছিল এক সুন্দর স্নিগ্ধ হাসি। ডাক্তার শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে বললেন, অভিনন্দন, আপনার পুত্রবধূ অন্তঃসত্ত্ব, উনি গর্ভবতী, আপনি দাদি হতে চলেছেন। কথাটা যেন কানে বিশ্বে হতেই চাইছিল না। সেই মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেল। আমার হাতে দুটো আপনা আপনি পেটের ওপর চলে এলো। চোখের কোল বয়ে অনবরত আনন্দর পানি গড়িয়ে পড়তে লাগলো। একদিন যে সোনার খাঁচায় শুধু অপমান আর অবহেলা পেয়ে এসেছি, সেই খাঁচায় আজ এক পরম পবিত্র অনুভূতি জন্ম হয়েছে, আমার ভেতরে বেড়ে উঠেছে। আমার আর আমার স্বামীর সন্তান। কথাটা শুনে শাশুড়ি আমার মুখের মেঘ এক মুহূর্তে কেটে গেল। ওনার চোখে মুখে উপস্থ পড়ল এক অপরিসীম আনন্দ। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে চেম্বার থেকে বের হতেই উনি আমাকে পরম মায়ায় জড়িয়ে ধরলেন, যেন মানুষটা এতকাল আমাকে শুধু খোঁচা দিয়ে কথা বলেছেন। তার আচরণে এমন পরিপূর্ণত্ব দেখে আমার ব্যস্তব্য হয়ে গেলাম। বাসায় ফেরার পথে শহরের সবচেয়ে বড় মিষ্টির দোকানে ঢুকে দামি মিষ্টি কিনে নিলেন। গাড়িতে উঠে মিষ্টির প্যাকেটটা আমার কোলে রেখে বেশ নরম গলায় বললেন, ঘরে গিয়ে তো শ্বশুর আর তোমার স্বামীকে খবরটা দিতে হবে, আমার বংশর প্রদীপ আসতে চলেছে। আমি কোলে রাখা মিষ্টি প্যাকেটের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে একটা ভারী প্রশ্ন বারবার দোলা দিতে লাগলো, এই মিষ্টি কি সত্যি আমার মা হওয়ার আনন্দ, নাকি সেই সন্তান তাদের বংশর রক্ত বলে এত আদর? আমি আল্লাহর কাছে মনে মনে মেয়ে সন্তান চাইলাম। বাসায় ফিরতেই শাশুড়ি আম্মা পুরো ঘরে আনন্দর বন্যায় ভাসিয়ে দিল। শাশুড়ি আর স্বামী দুজনের মুখে যেন আর হাসি ধরানো না, পরম উৎসাহে সবাইকে মিষ্টি মুখ করানো হলো। সবাই অবাক লাগলো। শাশুড়ি আম্মা আমার স্বামীকে কোথায় এতদিন যাদের মুখে শুধুই অহংকার দেখেছি, আজ ওনারা বেশ শান্ত আর নরম গলায় বললেন, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চা আর মা যেন সুস্থ থাকে, এটাই এখন আমাদের একমাত্র চাওয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে ওনাদের আনন্দ দেখছিলাম। মনের ভেতর কোথাও একটা দোলচল কখনো ছিল। সব সামনে নিয়ে ফোনটা হাতে নিয়ে বাবাকে ফোন করলাম। সুখের খবরটা শুনতেই ওপাশ থেকে বাবার কাঁপা কাঁপা গলায় স্বরে সন্তুষ্টভাবে পেলাম। বাবা আর মা কাঁদছিলেন আনন্দর বন্যায়। বাবা শুধু বললেন, মারে, তুই নিজের যত্ন নিস, আল্লাহ তোকে বড় নিয়ামত দিয়েছেন। বাবার সেই সম্মান কথার ভেতরে পরম
মমতাটুকু আমার বুকটা জড়িয়ে দিয়ে এরই মধ্যে খবর এলো মিথিলা তার শ্বশুর বাড়িতে বেশ ভালোই আছে। তবে এক অদ্ভুত সত্য সামনে এলো। মিথিলার শ্বশুর বাড়িতে তার শ্বশুর এক ছাত্র রাজত্ব। উনি যা বললেন পুরো পরিবারে সেটাই শেষ কথা। আমার শ্বশুর শাশুড়ি সেখানে কোনো পাত্তাই পান না। ওনাদের মতামত বা অহংকার এই রাজপ্রাসাদের দরজার বাহিরে আটকে থাকে। তবুও সান্ত্বনা একটাই, মিথিলাকে তার শাশুড়ি খুব ভালোবাসেন আর আদরে রাখেন। নিজের মায়ের সুখ দেখে আমার শ্বশুর শাশুড়িও আমার কোনো কটু কথা বলার সুযোগ পেতেন না। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। আমার পেটের ভেতরে ছোট প্রাণীটি ধীরে ধীরে বড় হতে লাগলো। শাশুড়ি আম্মা আগের মতো আর কথায় কথায় খোঁচা দেন না, আমার খাওয়া দাওয়ার দিকেও নজর রাখেন না। তিনি মনে কোণে সেই পুরনো ক্ষতগুলো তখনও তাজা। 5 মাস পর হতে গাইনি ক্যালজিশন স্টোর কলের কাছে নিয়মিত পরীক্ষা সঙ্গী হিসাবে অল্ট্রাসোনোগ্রাফি করার দিক এলো। ডাক্তার দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, আপনার গর্ভের সন্তান একদম সুস্থ ও স্বাভাবিক আছে। আর পুরো আপনারা চাইলে একটা সুখের দিক পারি। আপনাদের কোলে আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তান আছে। কথাটা শোনা মাত্রই আমার চোখের অস্তিত্ব পানি চলে এলো। যে প্রার্থনা আমি মনে মনে আল্লাহর কাছে করে এসেছি, আল্লাহ যেন একটা মেয়ে সন্তানই হয়, আল্লাহ তা কবুল করেছেন। আমি বেশ ভয়ে ভয়ে শাশুড়ি আম্মা আর স্বামীর মুখের দিকে তাকালাম। মনে ভয় ছিল, বংশের প্রদীপ গায় মেয়ে সন্তান শুনে উদ্দান্ত মুখ আবার কালো হয়ে যায় কিনা। কিন্তু ওনাদের প্রতিক্রিয়া দেখে আমি সত্যি ব্যস্তব্য হয়ে গেলাম। স্বামী আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে হেসে বলল, মেয়ে আছে, আমার ঘরের লক্ষ্মী আছে। আমার শাশুড়ি আম্মা ডাক্তারের হাত ধরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন, সুস্থ সবল একটা নাতনি আমাদের ঘরে আসুক, এটাই আমাদের আনন্দ। মেয়ে তো ঘরের রহমত। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গাড়িতে ওঠার পর আমি জানালার বাইরে তাকালাম। একদিন যে খাঁচাটা আমি বন্দি ছিলাম, যেখানে শুধু অপমান আর অবহেলা কান্না জমেছিল, আজ যেন সেই সোনার খাঁচা একটা পরম পবিত্র আলোয় রসিম এসে পড়েছে। সত্যি কি সন্তান আসার খবরে এই পরিবারের সবার মন বদলে গেল, নাকি এই ছোট্ট লক্ষ্মীটি আসার আগে তার মায়ের সব অপমান মুছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে? নিজের পেটে হাত রেখে মনে মনে বললাম, মারে তুই আয়, তোর আসার পথ ধরেই হয়তো আমার বাবা আর আমার আত্মসম্মান নতুন করে বেঁচে উঠবে। 5 মাসের অপেক্ষার পর দেখতে দেখতে সেই শুভ দিনটি এলো। আল্লাহর অবশেষ রহমতে আমি একটা ফুটফুটে পরম সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলাম। বাচ্চার চাঁদের মতো মুখটা দেখে ঘরের সবাই আনন্দর সীমা রইল না। খবর পেয়ে আমার বৃদ্ধ বাবাও ছুটে এলেন নাতনিকে দেখতে। ওনার চোখ দুটো দিয়ে তখন আনন্দর পানি ঝরছিল। কাঁপানো হাতে নাতনিকে কোলে নিয়ে পরম মায়ায় তার কপালে চুমু খেলেন। তারপর পকেট থেকে একটা ছোট লাল ভেলভেটের ব্লাক বের করে নাতনির হাতের আঙ্গুলে পরিয়ে দিলেন একটি ছোট্ট সোনার আংটি। আংটিটা ছিল খুবই চিকন, সোনার হয়তো খুব কম। আমি ভালো করেই জানি এই সামান্য আংটিটা জোগাড় করতে আমার নিঃসব্য বাবার কতটা হিমশিম খেতে হয়েছে, নিজের কতটা না খেয়ে থাকার রক্ত জল করা টাকায় এত মিশিয়ে আছে। কিন্তু সেই পবিত্র উপহারটুকু আমার শাশুড়ির লোকজন মন
ভরাতে পারলো না। বাবা তখনও নাতনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শাশুড়ি আম্মা মুখ বাঁকিয়ে প্রশাস্য বলে উঠলেন, ও মা, বেয়াই মশাই, এ কেমন আংটি এনেছেন? আবার একটু চিকন বানালে তো চোখেই দেখতে যেত না। কথাটা শুনে বাবার মুখের সেই পবিত্র হাসিটা এক লহমায় মিশে গেল। আংটিটা পরম আদরে পরিয়ে দেওয়ার পর এভাবে অপমানিত হয়ে বাবা আর একটা কথাও বলতে পারল না। শুধু মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন। আমার স্বামীও পাশে দাঁড়িয়ে শাশুড়ির কথায় একটু তাচ্ছিল্যর হাসি আসলো। মাঝে মাঝে সে পরে কথায় কথায় খোঁচা দিত। তোমার বাবার নাতনিকে দেওয়া রাজকীয় উপহার কথা তো কখনো মনে আছে? বাবার অপমান দেখে আমার বুকের ভেতরটা চুরমার হয়ে যেত। কিন্তু নাতনির মুখ চেয়েও বাবার আর কোনো দিক সেই কষ্টের কথা মুখে আনেনি। সামনেই তার নিজের নির্ময় বয়ে চলল। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আমার রাজকন্যা সবার ভালোবাসা আর আদরে ধীরে ধীরে বড় হতে লাগলো। 5 বছর পর আমি আবারও গর্ভবতী হলাম। পুরো পরিবার আবারও আনন্দর আবহা। কিন্তু বিধাতা হয়তো আমার ভাগ্যে অনেক এক নির্ময়তার গল্প লিখে রেখেছিলেন। যখন আমার গর্ভে 8 মাস চলতে ফিরতে কষ্ট হয়, ভারী শরীর নিয়ে সাবধানে থাকতে হয়, ঠিক তখনই নেমে এলো সে কালো অন্ধকার দিনটা। দুপুরবেলা হুট করে একটা ফোন এলো। ওপাশ থেকে বোনদের কান্নার আওয়াজ। আমার পরম শত্রুরাই ছায়ার মতো আগলে রাখা বাবা আর নেই। সেটা করে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। মুহূর্তের মধ্যে আমার চারপাশের পৃথিবীটা থমকে গেল। বিকালের 5টায় বাবা দাফন হবে। আমি 8 মাসের সন্তানও একা বসে বা অন্য কোনো যন্ত্র বাহানো এই অবস্থায় রওনা হওয়া অসম্ভব। তাই দুপুরের পর থেকে আমি পাগলের মতো কেঁদে কেঁদে আমার স্বামীকে ফোন করতে লাগলাম। তোমাকে পায়ে ধরি, প্লিজ তুমি একবার চলে আসো, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবারে শেষবারের মতো একটু দেখতে চাই। কিন্তু আমার স্বামীর মন সেই আকুতি বিন্দুমাত্র দয়া রাখতে পারল না। সে অবহেলা করে টিমি থামলো। অফিস থেকে বাসায় এলো বিকেল 3টায়। তৈরি হয়ে রওনা হতে হতে আবারও দেরি হয়ে গেল। রাস্তায় তীব্র যানজট আর ওনার ঢিলে ঢালা ভাব সব মিলিয়ে আমরা যখন আমার বাবার গ্রামে গিয়ে পৌঁছালাম তখন ঘড়িতে রাত 7টা বাজছে। গ্রামের মানুষ আর আত্মীয় স্বজনরা আমার জন্য পথ চেয়ে বসে থেকে থেকে শেষেমেশে বিকাল 5টায় বদলায় সন্ধ্যা 6টায় বাবাকে দাফন করে ফেলেছিল। 1 ঘন্টা অতিরিক্ত অপেক্ষা করেও তারা আমাকে আর দেখতে পায়নি। আমি যখন পৌঁছালাম ততক্ষণ আমার পরম আদরের বাবা মাটির নিচে অন্ধকার করে 4 দিনের জন্য ঘুমিয়ে গেছেন। চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন। আমি মাটির ওপর লুকিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। যে মানুষটা সারা জীবন 3 মেয়ের সামনে বাঁচতে নিজের রক্ত জল করে গেল, মেয়ের জামাইদের খোঁচা সহ্য করে গেল, সেই মানুষটা মুখটা শেষবারের মতো দেখার সুযোগটুকু আমার নিষ্ঠুর স্বামী আমাকে দিল না। আমার ঝড়ের কান্নার মাঝেও স্বামী শক্ত গলায় বলল, এই অবস্থায় তোমাকে এখানে রাখা যাবে না, শরীর খারাপ করবে, এখনই বাসায় চলো। সেই রাতেই আমাকে জোর করে আবার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো। বাবা মা যাওয়ার পর বুকের ভেতর সেই নির্ময় আফসোস আর হৃদয়ময় কষ্টটা দাউ দাউ করে জ্বলল। আমার বাবা আমাদের জন্য সারাটা জীবন কত কষ্ট করেছেন,
শেষ বিদায়ের দিন বাবার মুখটুকু শেষ দেখা দেখতে পারলাম না। এই অপূর্ণতা, এই অপবাদ হয়তো আমাকে আজীবন সোনার খাঁচায় বন্দি রেখে তিলে তিলে শেষ করে দেবে চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।